এই লেকচারে আমরা ডিফ্র্যাকশন অফ লাইট সম্বন্ধে আলোচনা করব। অ্যাজ পার দ্য রুলস অফ জিওমেট্রিক্যাল অপটিক্স, দ্য লাইট শুড কাস্ট এ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট শ্যাডো অফ অ্যান অবজেক্ট ইন ইটস পাথ। অর্থাৎ ধরা যাক যে লাইট যাচ্ছে একটা নির্দিষ্ট পথ দিয়ে। আমরা রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট সম্বন্ধে জানি, অর্থাৎ লাইট একটা সরলরেখা বরাবর যায়। এই থিওরিটা আমরা অলরেডি জানি। এবং লাইট যদি একটা রেক্টিলিনিয়ার পথে যদি যায়, অর্থাৎ সরলরৈখিকভাবে যায়, এবং সেই পথে যদি কোনো বাধা যদি থাকে, তাহলে বাধা থাকলে কি হয়, যে একটা ছায়ার সৃষ্টি হয়। আমরা সকলেই ছায়া কিভাবে তৈরি হয় আমরা ফিজিক্সে পড়ে এসেছি, এবং বাস্তবেও আমরা নিজেরা জানি যে কিভাবে তৈরি হয়। If the direction of incidence of light is perpendicular to the length of obstacle, then due to its rectilinear propagation, the size of the image should be equal to the size of the object. মানেটা যেটা হয়, এটা আমরা একটা ছবির সাহায্যে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা লক্ষ্য করো যে এখানে ফিগার 7.1 যে ছবি যেটা আছে, এই ছবিতে যেটা দেখা যাচ্ছে যে এইখানে ইনসিডেন্ট লাইট, এইটা হচ্ছে কি, যে ইনসিডেন্ট লাইট, অর্থাৎ লাইট সরলরেখা বরাবর যাচ্ছে। এবং তোমরা লক্ষ্য করো যে এখানে একটু বোল্ড ব্ল্যাক একটা অবস্টেকেল রয়েছে। অবস্টেকেলটা হচ্ছে এইটা হচ্ছে অবস্টেকেল। তাহলে কি হলো, যে লাইট সরলরেখায় যাচ্ছিল, যেতে যেতে সে একটা বাধা পেয়েছে, অবস্টেকেল পেয়েছে। তাহলে অবস্টেকেল পেলে কি হবে, যে একটা ছায়া তৈরি হবে। যদি এই ইনসিডেন্ট লাইটটা অবস্টেকেলের উপরে যদি পুরো পারপেন্ডিকুলারভাবে যদি পড়ে, তাহলে দেখা যাবে যে যে ছায়াটা তৈরি হবে, সেই ছায়ার যে সাইজ, সেটা হচ্ছে অবস্টেকেলের সাইজের সমান। এখানে আমরা এই যে ইমেজ বলেছি, ইমেজ মানে বেসিক্যালি সেটা হচ্ছে সেটার শ্যাডো বা ছায়া। তাহলে এই যে ইমেজের সাইজ এবং অবস্টেকেলের সাইজ, এটা কিন্তু একই হবে। তাহলে এটা হচ্ছে যে এইভাবে ছায়া তৈরি হচ্ছে। নো লাইট শুড রিচ ইনটু দ্য রিজিয়নস অফ শ্যাডো। এটা তো বাস্তব, কারণ এই যে যেখানে আমরা ইমেজটা তৈরি হয়েছে দেখালাম বা ছায়াটা তৈরি হয়েছে দেখালাম, সেখানে দেখো আমরা অ্যারো সাইন দিয়ে কোনো লাইট দেখাইনি। তার মানে কি, যে সেখানে কোনো লাইট পৌঁছাচ্ছে না, তার বাইরে কিন্তু পৌঁছাচ্ছে, ছায়াটার বাইরে, কিন্তু পার্টিকুলার যেখানে ইমেজ বা শ্যাডো ফর্ম হয়েছে সেখানে কোনো লাইট কিন্তু যাচ্ছে না। দ্য সেম থিং হ্যাপেন্স উইথ অ্যাপারচার। লাইট এন্টার্স ফ্রম দ্য ওপেন রিজিয়ন অফ অ্যাপারচার অ্যান্ড রিচেস টু দ্য স্ক্রিন। এইবারে দেখো যে অবস্টেকেলের বদলে আমরা যদি এইরকম একটা ব্যবস্থা করতাম, সেটা হচ্ছে এরকম, যে আমরা লাইট ফেলছি, এই যে ইনসিডেন্ট লাইট সরলরৈখিকভাবে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা যে অবস্টেকেলটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই রকম শেপের একটা অবস্টেকেল আমরা ব্যবহার করলাম। কিন্তু এই অবস্টেকেলটার বিশেষত্ব হলো এই যে অবস্টেকেলটা ঠিক মাঝামাঝি জায়গায় একটা ছিদ্র আছে, যেটাকে আমরা ইংলিশে অ্যাপারচার বলি। ছিদ্র কোন জায়গাটা, দেখো এই জায়গাটা হচ্ছে গিয়ে সেইটা ছিদ্রটা, অর্থাৎ এই ছিদ্রের মধ্য দিয়ে আলোটা প্রবেশ করছে। এবং এখানেও যে ইনসিডেন্ট লাইট যেটা আছে, সেটা পারপেন্ডিকুলার ওয়েতে সেই অ্যাপারচারের মধ্যে ঢুকছে। এবং ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে, ইমেজটা ফর্ম হচ্ছে এই রকম জায়গাতে ইমেজটা ফর্ম হলো। এবং এখানেও কিন্তু এই যে ইমেজের সাইজ এবং যেটা অ্যাপারচারের সাইজ, এ দুটো কিন্তু একই হবে। তাহলে কি হলো, যে হোয়েন দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্স ইজ, এটা হলো নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপারচারের ক্ষেত্রে এবং অবস্টেকেলের ক্ষেত্রে কিভাবে ইমেজ ফর্ম হচ্ছে দেখালাম। এবারে আরেকটা সেপারেট জিনিস তোমাদেরকে বলবো, যে দেখো যে হোয়েন দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্স ইজ নট নর্মাল টু দ্য লেংথ অফ দ্য অবস্টেকেল। মানে আমরা এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করছিলাম, সেগুলোর দুটোর ক্ষেত্রেই, দুটো ঘটনার ক্ষেত্রে যেটুকু আমরা ডেসক্রাইব করেছি, সেখানে লাইটটা কিন্তু অবস্টেকেলের উপরে নর্মালি পড়েছে বা পারপেন্ডিকুলারভাবে পড়েছে। কিন্তু এমনটাও হতে পারে যে
যে লাইটটা আসছে সেই লাইটটা পারপেন্ডিকুলারভাবে না পড়ে একটু অন্যভাবে পড়লো, তাহলে সেক্ষেত্রে ইমেজটা কেমনভাবে তৈরি হবে সেইটার ছবিটা আমরা এবার একটু দেখে নিই। তো তোমরা লক্ষ্য করো যে ফিগার 7.3টা, এই ফিগার 7.3তে কী হয়েছে, এইখানে এই যে লাইট যেটা পড়ছে, এই যে ইনসিডেন্ট লাইট দেখো, এই লাইটটা কি না, এটা হচ্ছে ডাইভার্জিং, লাইটটা দেখো ছড়িয়ে পড়ছে। এখানে অবস্টেকেল আছে এইটা, তাহলে এই যে অবস্টেকেলের ওপরে যে লাইটটা যেটা পড়লো সেটা হচ্ছে ডাইভার্জিং ওয়েতে পড়লো। ডাইভার্জিং ওয়েতে পড়ার জন্য দেখো যে ইমেজ যেটা তৈরি হয়েছে, এরকম জায়গায় একটা ইমেজ তৈরি হয়েছে, কিন্তু দেখো এই যে ইমেজের যে সাইজ, এই ইমেজের যে সাইজ সেটা কিন্তু অবশ্যই কিন্তু অবস্টেকেলের সাইজের থেকে আকারে কিন্তু বড় হচ্ছে। এটা আমরা অ্যাপারচারের ক্ষেত্রেও করতে পারি, একই ঘটনা। দেখো আবার এই সেকেন্ড যে ছবি যেটা আছে, সেকেন্ড ছবি তো এখানেও যে লাইট বিম যেটা আসছে সেটা কিন্তু ডাইভার্জ করে পড়ছে, এবং এখানে যে অ্যাপারচার যেটা আছে এটা হচ্ছে গিয়ে অ্যাপারচারটা, এই অ্যাপারচারের মধ্যে লাইটটা ঢুকে আলটিমেটলি যেখানে ইমেজটা যেখানে ফর্ম হয়েছে সেই ইমেজের যে সাইজটা সেটা কিন্তু অ্যাপারচারের সাইজের থেকে বড় হয়েছে। তাহলে পারপেন্ডিকুলারভাবে পড়লে যে শ্যাডো একরকমভাবে তৈরি হবে, এবং যদি ডাইভার্জিং ওয়েতে যদি লাইটটা যদি পড়ে তাহলে কিন্তু শ্যাডোটা অন্যভাবে ফর্ম হবে। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরেকটা ঘটনা ঘটে, শুধু ছায়ার যে শেপটা নিয়ে আমরা কনসার্ন তা নয়, আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা এই ক্ষেত্রে ঘটে যেটা তোমাদেরকে এবারে বলবো। সেটা হচ্ছে এ ভেরি ক্লোজ অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন অফ লাইট ডিস্ট্রিবিউশন। এই যে ছায়ার মধ্যে যে লাইটের ডিস্ট্রিবিউশনটা আমরা যদি খুব ক্লোজলি লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে যে দেয়ার আর ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জেস নিয়ার দ্য এজেস, অর্থাৎ এই ছায়ার একদম প্রান্তের দিকে কি দেখা যায় যে ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জের মতন একটা প্যাটার্ন এজের কাছাকাছি, অর্থাৎ একদম প্রান্তের দিকে দেখা যায়। অ্যাজ দ্য সাইজ অফ দ্য অ্যাপারচার ইজ ডিক্রিজড, এইবারে ওই যে আমরা যে অ্যাপারচার দিয়ে শ্যাডো ফরমেশনটা যেটা দেখিয়েছিলাম সেই অ্যাপারচারের যে সাইজটা, সেই সাইজটা আমরা আস্তে আস্তে ছোটো করতে শুরু করলাম। এবার দেখা যাবে যে আমরা সাইজটা যত ছোট করব দ্য ফ্রিঞ্জেস বিকাম মোর অ্যান্ড মোর ডিস্টিংক্ট, এই ফ্রিঞ্জগুলো কিন্তু তত স্পষ্ট হতে থাকবে। হোয়েন দ্য সাইজ অফ দ্য অ্যাপারচার বিকামস কম্পারেবল টু দ্য ওয়েভলেংথ অফ ইনসিডেন্ট লাইট, দ্য ফ্রিঞ্জেস বিকামস ব্রড অ্যান্ড প্র্যাকটিক্যালি কভার এন্টায়ার দ্য শ্যাডো রিজিয়ন। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে যখন আমরা এই যে অ্যাপারচারের সাইজটাকে মোটামুটি ওয়েভলেংথের সমান করে দিলাম, কম্পেয়ারেবল টু দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট, তখন কি হলো, দ্য ফ্রিঞ্জেস বিকাম ব্রড অ্যান্ড প্র্যাকটিক্যালি কভার দ্য এন্টায়ার শ্যাডো রিজিয়ন। তাহলে কি হচ্ছে যে সেই ক্ষেত্রে দেখা যাবে যে যে অংশটাতে ছায়ার তৈরি হয়েছিল এই পুরো অংশ জুড়ে মানে ডিস্টিংক্ট অর্থাৎ পরিষ্কার স্পষ্ট ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি হবে। সো ইনস্ট্যান্ট অফ শার্প শ্যাডো, তাহলে তখন আর শ্যাডো থাকছে না, আমরা কি পাচ্ছি, উই অবটেন ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জেস অন দ্য স্ক্রিন। আমরা স্ক্রিনে ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ পেতে থাকবো। এই যে যেমন এখানে ফিগার 7.5-এ আমরা দেখিয়েছি, এইখানে যে অ্যাপারচার যেটা আছে এই অ্যাপারচারের যে সাইজটা, সেই সাইজটা কেমন না, সেই সাইজটা হচ্ছে কম্পারেবল টু দ্য ওয়েভলেংথ অফ ইনসিডেন্ট লাইট। যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে তার যে ল্যামডার মান, ওয়েভলেংথের মান, সেই ওয়েভলেংথের মানের কাছাকাছি। তাহলে ভিজিবল রেঞ্জের ওয়েভলেংথ যেটা হয়, সেই ভিজিবল রেঞ্জের যে ওয়েভলেংথ ভিজিবল লাইটের, আমরা যদি ভিজিবল লাইটের ডিফ্রেকশনের কথা বলি, এমনটা নয় যে ভিজিবল লাইটের ক্ষেত্রে ডিফ্রেকশন হবে, বাট ভিজিবল লাইটের ডিফ্রেকশনের কথা আমরা যদি বলি তাহলে আমরা এই যে অ্যাপারচারের কথা যেটা বলবো, সেই অ্যাপারচারের যে সাইজ যেটা হবে সেই সাইজটা কি হবে না, অফ দি অর্ডার অফ ওয়েভলেংথ অফ দ্য ভিজিবল লাইট। লাল আলো ইউজ করলে লালের মতন লাল আলোর যেটা ওয়েভলেংথ সেই অর্ডারের হতে হবে। তো যাই হোক না কেন, এটা হচ্ছে ডিফ্র্যাকশান হওয়ার কিন্তু শর্ত, এবং তখনই আমরা যেটা বলবো যে এখন এই যে ঘটনা যেটা ঘটলো সেটাই হচ্ছে গিয়ে ডিফ্র্যাকশান। তাহলে আমরা যদি সহজভাবে যদি বলি, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ উই ক্যান সে দ্যাট হোয়েন দ্য সাইজ অফ দ্য অপেক অবস্টেকেল অর অ্যাপারচার is small enough
and is comparable to the wavelength of incident light, the light bends near the corners. তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে when the size of the opaque obstacle is small enough, যত ছোট হবে small enough অর্থাৎ যথেষ্ট ছোট, and is comparable to the wavelength of incident light, the light bends round the corners. The light bends round the corners, এই কথাটার মানে কি? এই ছবিটা তোমরা লক্ষ্য করো, এই যে এই ক্ষেত্রে এই ছবিটায় এই যে লাইটগুলো, যেটা ধরো অ্যাপারচারে যখন পড়েছে ইনসিডেন্ট লাইটটা প্যারালালি পড়লো, প্যারালালি পড়ার পরে যখন লাইটটা অ্যাপারচার থেকে যখন বেরোচ্ছে, দেখো যখন বেরোচ্ছে তখন কিন্তু লাইটটা আর প্যারালালি যাচ্ছে না। তোমরা যদি এই জায়গাটা যদি নোটিস করো ভালো করে দেখো, তাহলে লাইটটা অ্যাপারচারে পড়ার পরে যে দিকে যাচ্ছিল সেদিকে না গিয়ে বেন্ড হয়ে গেছে, সেদিকে না গিয়ে বেন্ড হয়ে গেছে। তাহলে এই যে বেন্ডিং অফ লাইটটা দেখা যায় কখন দেখা যায় না, যখন এই অবস্ট্যাকেলের সাইজটা বা অ্যাপারচারের সাইজটা আমরা এতটাই ছোট করেছি যে সেটা হচ্ছে কম্পেয়ারেবল টু দ্য ওয়েভলেংথ অফ লাইট, তখন কি হয়েছে যে লাইটের বেন্ডিং অফ দ্য লাইট এই ঘটনাটা ঘটেছে। ইফ দ্য ওপেনিং ইজ মাচ লার্জার দ্যান দ্য লাইটস ওয়েভলেংথ, যদি ওই অ্যাপারচারের সাইজটা লাইটের ওয়েভলেংথের থেকে অনেকটা বড় হতো, দ্য বেন্ডিং উইল বি অলমোস্ট আননোটিসেবল, তখন কিন্তু আমরা বেন্ডিংটা দেখতে পেতাম না। দ্য ফেনোমেনা of bending of light round the corner or edge and spreading into the geometrical shadow region of the obstacle placed in its path is known as diffraction. তাহলে এটা হচ্ছে গিয়ে ডিফ্র্যাকশনের ডেফিনেশন। তাহলে আমরা প্রথমে ডিফ্র্যাকশনের ডেফিনেশন বললে এই যে বেন্ডিং অফ দ্য লাইট, যে জায়গাটা আমি ব্র্যাকেটে এনক্লোজ করেছি সেই ঘটনাটা আগে বলতে হবে, তারপরে পুরোটা বলতে হবে যে ইফ দ্য ওপেনিং, মানে এইখান থেকে শুরু করে আমি যদি বলি আর কি, যে এই জায়গা থেকে শুরু করে আপ টু এইটা হচ্ছে ডিফ্র্যাকশনের ডেফিনেশন, যে দ্য ফেনোমেনা অফ বেন্ডিং অফ লাইট রাউন্ড দ্য কর্নার অর এজ অ্যান্ড স্প্রেডিং ইনটু দ্য জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন অফ দ্য অবস্টেকেল প্লেসড ইন ইটস পাথ ইজ নোন অ্যাজ ডিফ্র্যাকশন। দ্য বেন্ডিং অফ লাইট ফর এ স্মল স্লিট, আমরা এই ছবিতে দেখিয়ে দিয়েছি, এই ছবিতে এই ডিফ্র্যাকশন কীভাবে হয় এই ছবিটা হয়তো দেখানো যেতে পারে, এবং এখানে মেনশন করে দিতে হবে যে অ্যাপারচারের যে সাইজ এখানে যেটা দেওয়া আছে ছবিতে সেটা হচ্ছে কম্পেয়ারেবল টু দ্য ওয়েভলেংথ অফ লাইট, এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। দ্য ফরমেশন অফ অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জেস বাই দ্য রিডিস্ট্রিবিউশন অফ লাইট ইন্টেন্সিটি ইজ কল্ড দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন। অর্থাৎ যে ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ পাওয়া গেল, আমরা যদি ওই অ্যাপারচারের সামনে যদি একটা স্ক্রিন রাখি তাহলে দেখব যে সেখানে ফ্রিঞ্জ তৈরি হয়েছে, এবং সেখানে ফ্রিঞ্জে কি দেখতে পাবো যে রিডিস্ট্রিবিউশন অফ লাইট ইন্টেন্সিটি। রিডিস্ট্রিবিউশন অফ লাইট ইন্টেন্সিটি মানে আমরা অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ পাবো, এবং এই যে প্যাটার্ন যেটা, এই প্যাটার্নটাকে আমরা বলবো ডিফ্র্যাকশন প্যাটার্ন। দ্য অ্যামাউন্ট অফ বেন্ডিং, কতটা অ্যামাউন্ট হবে, ডিপেন্ডস অন দ্য রিলেটিভ সাইজ অফ দ্য ওয়েভলেংথ অফ লাইট টু দ্য সাইজ অফ দ্য ওপেনিং। মানে লাইটের ওয়েভলেংথ এবং যে অ্যাপারচারের যে সাইজ, এই দুজনের রিলেটিভ সাইজের উপরে নির্ভর করে এই বেন্ডিংটা হবে। ডমিনিক আরাগো প্লেসড এ স্মল সার্কুলার ডিস্ক, একটা সার্কুলার ডিস্ক ব্যবহার করেছিলেন যেটা কিন্তু খুবই স্মল ছিল। স্মল সার্কুলার ডিস্ক প্লেসড ইন বিটুইন এ পয়েন্ট লাইট সোর্স অ্যান্ড এ স্ক্রিন, অর্থাৎ একটা লাইট সোর্স ব্যবহার করব, একটা ভীষণ ছোট আমরা স্মল সার্কুলার ডিস্ক ব্যবহার করব, এবং একটা স্ক্রিন ব্যবহার করব। সার্কুলার ডিস্কটা হবে খুবই ছোট, যেটাকে আমরা সেই পয়েন্ট লাইট সোর্স এবং স্ক্রিনের মাঝখানে রাখবো। তাহলে ফিগার 7.6-এ যেরকম একটা ছবি দেখা গেছে এরকম একটা ছবি দেখা যাবে, অল্টারনেট ডার্ক এবং ব্রাইট রিংস দেখা যাবে। দেয়ার ওয়াজ এ ব্রাইট সার্কুলার স্পট অ্যাট দ্য সেন্টার অফ দিস প্যাটার্ন, একদম সেন্টারে একটা ব্রাইট সার্কুলার স্পট তৈরি হয়েছে। দ্য ফরমেশন অফ দিস কাইন্ড অফ ডিফ্র্যাকশন প্যাটার্ন কুড নট বি এক্সপ্লেন অন দ্য বেসিস অফ রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে লাইট সবসময়তেই যে রেক্টিলিনিয়ার পথে যায়, সেই তত্ত্ব অনুসারে কিন্তু ডিফ্র্যাকশন ব্যাখ্যা করা যাবে না, কারণ আমরা একটু আগে কি পড়লাম যে বেন্ডিং অফ লাইট এই ঘটনাটা ঘটে, লাইটের বেন্ডিং হয়, অর্থাৎ লাইট যে পথে যায় সেই পথে না গিয়ে লাইট বেন্ড করে যায়। কখন বেন্ড করে? যদি যে অ্যাপারচারের মধ্য দিয়ে লাইটটা যাচ্ছে
সেই অ্যাপারচারের সাইজটা যদি লাইটের ওয়েভলেংথের কম্পারেবল যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই বেন্ডিং ঘটনাটা ঘটে এবং রিফ্র্যাকশান দেখা যায়। তো এই ডিফ্র্যাকশান, এই যে ব্যাপারটা, আমরা কিন্তু যদি রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটের কথা ভাবি তাহলে কিন্তু সেইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো ডিফ্র্যাকশান আমরা বেসিক কনসেপ্টটা জানলাম এবং পূর্ববর্তী লেকচারে আমরা ইন্টারফারেন্স জেনেছি। ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশানের কিছু তফাৎ থাকে। এক্সামিনেশনে এই কোয়েশ্চেনটা প্রায়ই আসে যে ডিফ্র্যাকশান এবং ইন্টারফারেন্সের তফাৎগুলো উল্লেখ করো। তো সেই তফাৎগুলো আমরা এবার আলোচনা করব। The interference occurs between two separate wavefronts originating from two coherent sources, অর্থাৎ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। দুটো কিন্তু সোর্স লাগবে, দুটো কোহারেন্ট সোর্স লাগবে। আইদার একটা সোর্স থেকে আমাদেরকে সামহাও দুটো সোর্স তৈরি করে নিতে হবে, বাট দুটো সোর্স কিন্তু লাগবে। এইবার কি হচ্ছে যে দুটো সোর্স লাগছে এবং সেই দুটো সোর্স থেকে টু কোহারেন্ট ওয়েভ ফ্রন্টস আসছে এবং সেইখান থেকে ইন্টারফারেন্স তৈরি হচ্ছে। তাহলে বেসিক্যালি মেন ব্যাপার যেটা হলো যে টু সেপারেট ওয়েভ ফ্রন্টস আসছে ফ্রম দুটো কোহারেন্ট সোর্স থেকে। While in the phenomena of diffraction, the interference occurs between the secondary wavelets originating from different points of the exposed part of same wavefront. এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে ডিফ্র্যাকশন তৈরি হচ্ছে কিভাবে। আমরা একটু আগে দেখলাম যে একটা লাইট আসছিল, একটা অ্যাপারচারের মধ্যে দিয়ে গেল এবং বেন্ডিং অফ লাইট ঘটলো। তার মানে ঘটনাটা যেটা হলো যে এই অ্যাপারচারের মধ্যে দিয়ে যখন লাইট বেরোলো, তখন সেখানে কি হলো যে সেখানে কিন্তু ওই যে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা থেকে অনেকগুলো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে। প্রাইমারি ওয়েভ ফ্রন্ট এবং সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের কনসেপ্টটা এর আগে আমরা হাইজেন্স প্রিন্সিপালে এক্সপ্লেন করেছিলাম। তো এই প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে অনেকগুলো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে। এই যে সেকেন্ডারি ওয়েভলেটস বা ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, এই সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টগুলো বা ওয়েভলেটসগুলো এরা আবার একে অপরের সঙ্গে ইন্টারফেয়ার করবে। এরা একে অপরের সঙ্গে ইন্টারফেয়ার করে একটা প্যাটার্ন তৈরি করবে। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে ডিফ্র্যাকশানও কিন্তু এক ধরনের ইন্টারফারেন্স, কিন্তু এই ইন্টারফারেন্সটা হচ্ছে কিভাবে, যা ইন্টারফারেন্স বিটুইন দ্য সেকেন্ডারি ওয়েভলেটস। তাহলে এই হচ্ছে কিন্তু ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশানের মৌলিক তফাৎ। মেন যে ব্যাপার যেটা আছে ডিফ্র্যাকশানে, দেখো যে একটা সোর্স হলেও কিন্তু ডিফ্র্যাকশান হয়ে যাচ্ছে, কারণ সোর্স একটাই লাগছে, একটা অ্যাপারচারের মধ্য দিয়ে যখন সেই লাইটটা যাচ্ছে বেন্ডিং অফ লাইট হচ্ছে এবং ডিফ্র্যাকশন হচ্ছে। কিন্তু ইন্টারফারেন্স আমরা আগের চ্যাপ্টারে যেখানে ইন্টারফারেন্স আমরা যেখানে পড়েছিলাম, তো সেখানে আমরা বলেছিলাম যে যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে দুটো আলাদা কোহারেন্ট সোর্স দরকার। এবারে নেক্সট পার্থক্যটা আমরা একটু উল্লেখ করি, সেটা হচ্ছে ইন দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন অল দ্য ম্যাক্সিমা আর অফ সেম ইন্টেন্সিটি। আমরা যে ইন্টারফারেন্স প্যাটার্ন আগের চ্যাপ্টারে দেখেছি সেখানে সব ম্যাক্সিমাগুলোই একই ইন্টেন্সিটির হয়, বাট ইন ডিফ্র্যাকশন প্যাটার্ন দ্য ইন্টেন্সিটি অফ সেন্ট্রাল ম্যাক্সিমাম ইজ ম্যাক্সিমাম অ্যান্ড গোজ অন ডিক্রিজিং অ্যাজ উই মুভ অ্যাওয়ে। তাহলে সেন্ট্রাল যে প্যাটার্ন ব্রাইট ফ্রিঞ্জ যেটা, তার ইন্টেন্সিটি সব থেকে ম্যাক্সিমাম হবে এবং তার ডান দিকে হোক বা বাঁ দিকে হোক আমরা যদি যাই তাহলে সেই ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমে কমে যাবে। এটা আমরা যখন ডিফ্র্যাকশানটা যখন ফুল ফ্লেজ আমাদের যখন পড়া হয়ে যাবে তখন আমরা এই পার্থক্যগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। বাট এখানে আমরা প্রথমে একটু হাইলাইট করে রাখতে চাইছি যে যাতে করে বেসিক ডিফারেন্সটা বোঝা যায়। দ্য ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস আর ইকুয়ালি স্পেসড while the diffraction fringes are never equally spaced। অর্থাৎ ইন্টারফারেন্স প্যাটার্নের ক্ষেত্রে এই যে দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যেকার দূরত্ব বা দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যেকার দূরত্ব, এটা আমরা তো বের করেছি, ফ্রিঞ্জ উইডথ বলতাম এটাকে। কিন্তু ডিফ্র্যাকশানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডিফ্র্যাকশানের ক্ষেত্রে এই ব্রাইট ফ্রিঞ্জ এবং দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যেকার যে সেপারেশন, এটা কিন্তু ইকুয়াল হবে না। ডিফ্র্যাকশন ফ্রিঞ্জেস আর নেভার ইকুয়ালি স্পেসড। In interference, the minima are perfectly dark, but it is not in diffraction pattern. ইন্টারফারেন্স প্যাটার্নের ক্ষেত্রে মিনিমাটা আমরা যদি দুটো লাইটের অ্যাম্পলিটিউডটা মোটামুটি ইকুয়াল ধরে নিই তাহলে মিনিমাটা কিন্তু পারফেক্টলি ডার্ক হয়ে যাবে, কিন্তু ডিফ্র্যাকশানে এই ধরনের ঘটনা ঘটে না। এই হলো মোটামুটি পার্থক্য ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশানের।
এইবারে এই ডিফ্র্যাকশন ফেনোমেনা যেটা আছে এটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন আর একটা হচ্ছে ফ্রনহপার ক্লাস অফ ডিফ্র্যাকশন। এবার আমরা দুটো ক্লাস সম্বন্ধে জেনে নেব এবং তারপরে এই দুটো ক্লাস সম্বন্ধে আমরা সেপারেটলি আলাদা আলাদাভাবে ডিটেলস স্টাডি করব। তো এইবার যেটা আমরা বললাম যে দুটো ক্লাসে ভাগ করা যায়, ফ্রেনেল এবং ফ্রনহপার। ইন ফ্রেনেল ডিফ্র্যাকশন আইদার দ্য সোর্স অফ লাইট অর দ্য স্ক্রিন or both are in general at finite distances from the diffracting element। মানে ধরো যে লাইটের একটা সোর্স আছে, সেই সোর্সটা অ্যাপারচারে গিয়ে পড়লো, অ্যাপারচার থেকে লাইট বেন্ড হয়ে স্ক্রিনে গিয়ে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করলো। তাহলে এই যে অ্যাপারচার থেকে স্ক্রিনের দূরত্ব বা অ্যাপারচার থেকে সোর্সের দূরত্ব এটা ফাইনাইট হবে। এটাই হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন। হোয়ারএজ ইন ফ্রনহপার ডিফ্র্যাকশন, কিন্তু ফ্রনহপার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এই যে অ্যাপারচার থেকে সোর্স অফ লাইট বা অ্যাপারচার থেকে স্ক্রিন এরা কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে। এখন ইনফাইনাইট ডিস্টেন্স বলতে হয়তো আমাদের মনে হতে পারে যে তারা অসীম দূরত্বে থাকবে, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আমরা জানি যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যখন আলো আসে তখন তারা মোটামুটি প্যারালাল হয়। এখন এই যে প্যারালাল রেজ অফ লাইট আমরা কিন্তু কনভেক্স লেন্সের সাহায্যেও তৈরি করতে পারি। তাহলে ধরো তুমি একটা সোর্স ইউজ করলে এবং সেই সোর্সের পাশে একটা কনভেক্স লেন্সকে বসালে, তাহলে দেখা যাবে যে কনভেক্স লেন্স থেকে আলোটা যখন বেরিয়ে আসবে তখন প্যারালাল হয়ে বেরিয়ে আসবে। এইবার এই প্যারালাল যেটা আমরা যদি বেসিক্যালি সোর্সকে আমরা যদি লেন্সের ফোকাসে রাখি তখনই কিন্তু এটা সম্ভব হবে। কনভেক্স লেন্সের ফোকাসে রাখতে হবে কিন্তু। তাহলে কি হবে, কনভেক্স লেন্সের ফোকাসে সোর্সকে রাখলে এই যে রে যেটা আছে সেই রেটা কিন্তু প্যারালাল হয়ে বেরোবে। তাহলে প্যারালাল হয়ে এই যে বেরোনোর অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করছি, আমরা এটা তৈরি করে নিচ্ছি। তাহলে ওয়ান্স যখন প্যারালাল রে যখন অ্যাপারচারের মধ্যে ইনসিডেন্ট হবে তখন আমরা ভাবতে পারি যে এফেক্টিভলি সেই সোর্সটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। বাট বাস্তবে আমরা এই প্যারালাল রেটা মানে বাই সামহাও তৈরি করে ফেলি কোনো একটা অ্যারেঞ্জমেন্টের সাহায্যে, যেটা আমি বললাম যে কনভেক্স লেন্স ইউজ করে সোর্সটাকে কনভেক্স লেন্সের ফোকাসে রেখে এই প্যারালাল যে অ্যারেঞ্জমেন্টটা মানে প্যারালাল রে তৈরি করার অ্যারেঞ্জমেন্টটা করে রাখি। একইভাবে আমরা যখন অ্যাপারচার থেকে লাইটটা যখন বেরোবে সেখানেও আমরা করে ফেলতে পারি যে লাইটটা যখন মানে বেরোবে সেটাও যাতে করে কি হয় যে প্যারালাল ওয়েতে যাতে বেরোয়। তাহলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করে ফেলবো। বাস্তবে স্ক্রিন বা সোর্স কেউই ইনফাইনাইটে থাকে না, কিন্তু আমরা কি করি, আমরা প্যারালাল রের একটা ব্যবস্থা করে ফেলি। তো এই যে ফ্রনহপার ডিফ্র্যাকশন যেটা আছে সেই ফ্রনহপার ডিফ্র্যাকশন আমরা সেই কারণেই বলছি যে সোর্স অফ লাইট বা স্ক্রিন এরা এফেক্টিভলি এই অ্যাপারচার থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে। ইন ফ্রানেল ডিফ্র্যাকশন নো লেন্সেস আর ইউজড ফর রেন্ডারিং দ্য রেজ প্যারালাল অর কনভার্জেন্ট। মানে ফ্রানেল ডিফ্র্যাকশনে আমরা কোনো লেন্স ব্যবহার করি না, অর্থাৎ কোনো অ্যারেঞ্জমেন্ট যেটা আমি বলছি, যেটা ফ্রনহপারে আমি একটু আগেই যেটা বলছিলাম, ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশনে কোনো লেন্সের ব্যবহার করা হচ্ছে না, কিন্তু ফ্রনহপার ডিফ্র্যাকশনে আমরা লেন্স ব্যবহার করে এই রেজটাকে ইচ্ছা মতো প্যারালাল বা কনভার্জেন্ট যাই হোক না কেন সেই একটা ব্যবস্থা আমি করে ফেলছি। আর এই যে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশনে কী হয় যে দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট ইজ ডাইভারজেন্ট। তাহলে ফ্রেনেল ক্লাস অফ যেহেতু কোনো আমরা লেন্স ব্যবহার করছি না, তাহলে যে আলোটা পড়বে, যে আলোটা অ্যাপারচারের মধ্যে যাবে বা অবস্ট্যাকেলের মধ্যে যে আলোটা যাবে সেই ওয়েভ ফ্রন্টটা কী রকমের হবে, সেই ওয়েভ ফ্রন্টটা অবশ্যই ডাইভারজেন্ট হবে। অবশ্যই ডাইভারজেন্ট হলে এই ওয়েভ ফ্রন্টটাকে আমরা বলতে পারি যে ইট মে বি স্ফেরিক্যাল হতে পারে অথবা সিলিন্ড্রিক্যাল হতে পারে, বাট ডাইভারজেন্ট তো অবশ্যই। আর ইন ফ্রনহপার ক্লাস অফ ডিফ্র্যাকশন আমরা সাধারণত কী করি যে কনভার্জেন্ট লেন্স ইউজ করি। ওয়ান টু মেক দ্য ইনকামিং লাইট প্যারালাল, একটা হচ্ছে ইনকামিং লাইটটাকে প্যারালাল করার জন্য, অ্যান্ড দ্য আদার টু ফোকাস দ্য প্যারালাল ডিফ্লেক্টেড রেজ অন দ্য স্ক্রিন। তাহলে আরেকটা রেজ যেটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা ফোকাস করার জন্য ব্যবহার করি, স্ক্রিনে আমরা ফোকাস করি। তো ফোকাস করার জন্য আমরা যদি ব্যবহার করি তাহলে আমাকে লেন্সের ব্যবহার করতে হচ্ছে। আর যদি প্যারালাল রে যদি আমার অবস্ট্যাকেলে এসে যদি পড়ে বা অ্যাপারচারে এসে যদি পড়ে, তাহলে আমরা অবশ্যই বলবো যে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট যেটা আছে সেটা নিশ্চয়ই
প্লেন ওয়েভ ফ্রন্ট হবে। আর কি না, ইন ফ্রেনেল ডিফ্র্যাকশন দ্য ফেজ অফ দ্য সেকেন্ডারি ওয়েভলেটস ইজ নট দ্য সেম অ্যাট অল পয়েন্টস ইন দ্য প্লেন অফ অ্যাপারচার। মানে এই যে সেকেন্ডারি ওয়েভলেটসগুলো যেগুলো অ্যাপারচারে এসে পড়লো, তাদের মধ্যেকার যে ফেজ যেটা আছে সেই ফেজটা নট দ্য সেম, মানে সব জায়গায় কিন্তু সমান হয় না। ওয়াইল কনভার্স ইজ টু ফর ফ্রনহফার ডিফ্র্যাকশন, কিন্তু ফ্রনহফার ডিফ্র্যাকশন এই ফেজটা কিন্তু সমান হয়। ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ফ্রেনেলস জোনস ফর্ম, দ্য সেন্টার অফ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন মে বি আইদার ডার্ক অর ব্রাইট ইন ফ্রানেল ডিফ্র্যাকশন। আমরা ফ্রানেল ডিফ্র্যাকশন এর পরে ডিটেলসে আলোচনা করব, সেখানে দেখব যে কতগুলো জোনের ফর্ম হয়। এবার নাম্বার অফ জোনের উপর ডিপেন্ড করে যে সেন্টার যেটা আছে ডিফ্র্যাকশন প্যাটার্নের সেটা ব্রাইট হবে কি ডার্ক হবে এটা নির্ধারিত হয়। কিন্তু ইন ফ্রনহফার ডিফ্র্যাকশন ইট ইজ অলওয়েজ ব্রাইট ফর অল পাথস প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য লেন্স, কিন্তু ফ্রনহফার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে সেন্ট্রালটা ব্রাইট হয়। ইন ফ্রানেল ক্লাস অফ ডিফ্র্যাকশন দ্য ল্যাটারাল ডিস্টেন্সেস আর ইম্পর্ট্যান্ট, মানে ল্যাটারাল ডিস্টেন্সটা ফ্রানেল ক্লাস অফ ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, হোয়াইল ইন ফ্রনহফার ডিফ্র্যাকশন দ্য অ্যাঙ্গুলার ইনক্লিনেশন প্লেজ ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ফরমেশন অফ ডিফ্র্যাকশন প্যাটার্ন। কিন্তু এই ফ্রনহফার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে যে লাইটটা যেটা পড়লো তার যে অ্যাঙ্গুলার ইনক্লিনেশনটা, কৌণিক অবনতি যেটা, সেইটার কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে ডিফ্র্যাকশন প্যাটার্নটা তৈরি করার ক্ষেত্রে। ইন ফ্রেনেল ডিফ্র্যাকশন দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন ফর্মড ইজ এ প্রজেকশন অফ ডিফ্র্যাক্টিং এলিমেন্ট মডিফাইড বাই দ্য ডিফ্র্যাক্টিং এফেক্টস অ্যান্ড দ্য জিওমেট্রি অফ দ্য সোর্স। মানে ফ্রানেল ডিফ্র্যাকশনের ক্ষেত্রে যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা তৈরি হয়েছে দ্যাট ইজ এ প্রজেকশন অফ ডিফ্র্যাক্টিং এলিমেন্ট, মানে একটা ডিফ্র্যাক্টিং এলিমেন্ট যেটা আছে সেই ডিফ্র্যাক্টিং এলিমেন্টের একটা প্রজেকশন মডিফাইড বাই দ্য ডিফ্র্যাক্টিং এফেক্টস অ্যান্ড দ্য জিওমেট্রি অফ দ্য সোর্স। মানে এই যে প্রজেকশন যেটা সেটা কেমনভাবে মডিফাইড হচ্ছে না, ডিফ্র্যাকশন এফেক্ট যেটা সেই এফেক্টটা এবং সোর্সের যেটা জিওমেট্রি সেই জিওমেট্রির উপর ডিপেন্ড করে এই যে প্রজেকশন যেটা তৈরি হলো সেই প্রজেকশনটার মডিফিকেশন হচ্ছে। অ্যান্ড ইন ফ্রনহফার ডিফ্র্যাকশন দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ দ্য ইমেজ অফ দ্য সোর্স। ডিফ্র্যাকশন প্যাটার্নটা হচ্ছে সোর্সের একটা ইমেজ, মডিফাইড বাই দ্য ডিফ্র্যাকশন অ্যাট ডিফ্র্যাক্টিং এলিমেন্ট। মডিফাইড বাই দ্য ডিফ্র্যাকশন মানে ওই যে অ্যাপারচারে পড়ার পরে ডিফ্র্যাকশন হলো এবং সেই জিনিসটা ওই ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে মডিফাই করছে। তাহলে এই হচ্ছে ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন এবং ফ্রানেল ডিফ্র্যাকশনের তফাৎ। আমি আশা করছি যে মোটামুটিভাবে এই লেকচারটা বোঝা গেছে। আমরা একটা স্টাডি মেটেরিয়াল ব্যবহার করেছি, সেটা হচ্ছে উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।